আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনার সাথে আবারও এই রিঅ্যাক্ট নেটিভ সিরিজটা কন্টিনিউ করছি। মাঝে একটু সমস্যা ছিল। তো যাই হোক, আজকে আমরা শুরু করব যে কিভাবে আমরা রিঅ্যাক্ট নেটিভে স্টাইলিং এপ্লাই করতে পারি। অর্থাৎ আমরা যেই লেআউট গুলো ডিজাইন করব, লেআউট নিয়ে কাজ করব, সেখানে আমাদের বিভিন্ন স্টাইল অ্যাড করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব সেটাই আমরা আজকে দেখব। তো লক্ষ্য করেন না, এটা আমাদের ওই আগের দিনের কিছু কোড ছিল যেটা আমি কমেন্ট করে রাখছি। তো আমি চাইলে এটাকে আমি অ্যাজ ইট ইজ এভাবে কমেন্ট করে রাখতে পারি, অথবা আমি পরবর্তীতে ডিলিট করে দেবো। জাস্ট আপাতত কি করে রাখলাম যে একটা সেভ এরিয়া ভিউ, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম রিয়েক্ট নেটিভ সেভ এরিয়া কনটেক্সট থেকে আমরা এটাকে ব্যবহার করছি। আর জাস্ট একটা টেক্সট ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা এই যে এখানে আউটপুটে দেখতে পাচ্ছি যে এটা আমার রিয়েল ডিভাইসে আমার আপনারা সিমুলেশনটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা ধরেন এইখানে আমরা একটা ভিউ নিই, এই ভিউ এর মধ্যে আমরা একটা ভিউ ট্যাগ নেই। এটা অনেকটা আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট থেকে আসবো তারা এটাকে অনেকটা ডিভের সাথে আমরা তুলনা করতে পারি। তো আমরা যদি একটা ডিভ নিয়ে বা এটা বা আমরা এক্ষেত্রে যেহেতু আমরা ভিউ ব্যবহার করছি, তো আমরা যেটা করবো, আমি এখানে জাস্ট আপাতত একটা ভিউ রাখবো। এখন আমি চাই এই ভিউটাকে একটা স্কোয়ার শেপ দিতে। অর্থাৎ আমার এই মোবাইল স্ক্রিনে বা আমার এই অ্যাপের মধ্যে আমি একটা ভিউ ট্যাগ দিলাম, যেটাকে আমি একটা স্কোয়ার শেপ দিতে চাচ্ছি। বা স্টাইলিং আমরা যেহেতু আমরা শিখছি, তো ধরে নেন আমরা এটাকে একটা স্কোয়ার শেপ দিব। তো স্কোয়ার শেপ দেওয়ার জন্য বা স্টাইলিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের রিয়েক্ট নেটিভ থেকে একটা ক্লাস ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সেটা কি রকম? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করুন আমরা কোথায় কোডটা করছি। আমরা করছি যে অ্যাপ ফাংশনের নিচে এক্সপোর্টের উপরে, অথবা আপনি চাইলে এক্সপোর্টের নিচেও করতে পারেন, এটা আপনার উপর। আমি এক্সপোর্টের নিচে চলে গেলাম, একদম এক্সপোর্টের নিচে চলে গেলাম। এখানে আমি যেটা করব, আমি স্টাইল শিট নামে, এই যে স্টাইল শিট নামে যেটা রিয়েক্ট নেটিভ থেকে আসবে, আমি সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। দেখেন এখানে আমার অলরেডি স্টাইল শিট নামক একটা ক্লাস, যেটা রিয়েক্ট নেটিভেরই একটা পার্ট, সেটা আমার উপরে ইম্পোর্ট হয়ে গেল। এই ক্লাসেরই একটা মেথড আছে ক্রিয়েট, এই যে ক্রিয়েট মেথড। দেন এটার ভিতরে আমার একটা অবজেক্ট যাবে, এবং এই অবজেক্টের ভিতরে আমার এখন, সরি আমার এখানে এআই এর বিভিন্ন সাজেশন আসতেছে, আপনারা এটাকে ইগনোর করতে পারেন। তো যেটা হলো যে আমি স্টাইল শিট ডট ক্রিয়েট মেথডের মাধ্যমে আমি এখন এর ভিতরে জাস্ট নর্মাল সিএসএস এর মতো, আমরা যেরকম সিএসএস এর ক্লাস ডিফাইন করতাম, দেন ওটার ভিতরে আমরা সিএসএস প্রপার্টি অ্যাড করতাম। আমি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা ওয়েব ডেভেলপমেন্ট থেকে আসতেছে। আর একদম যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই, আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তো এইখানে ধরেন আমরা একটা ক্লাসের নাম দিই এরকম, যে বক্স। হুম। এবং এই বক্সটা নিজেও একটা অবজেক্ট হবে, কারণ আলটিমেটলি আমরা লিখতেছি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের ভিতরে সবকিছু হচ্ছে অবজেক্ট। তো আমি চাচ্ছি এই বক্স অবজেক্টের ভিতরে আমি একটা উইডথ সেট করব, অর্থাৎ মেইনলি আমি এই ভিউটাকে একটা বক্স হিসাবেই তো দেখাতে চাচ্ছি। তো আমি এখানে বলবো যে উইড 100, মানে উইড আমি দিলাম 100। এখন খেয়াল করবেন আমি এখানে কোনো ইউনিট দিলাম না। ইউনিট বলতে আমি বোঝাচ্ছি 100, 100 পিক্সেল, 200 পিক্সেল, 500 পিক্সেল, ব্লা ব্লা ব্লা। বাট আমি এখানে কোথাও পিক্সেল অ্যাপ্লাই করলাম না। বা মূলত রিঅ্যাক্ট নেটিভে আপনার এইভাবে পিক্সেল বা ইউনিট অ্যাপ্লাই বা অ্যাড করার কোনো প্রয়োজনই হয় না। আপনি জাস্ট যে নাম্বারটা দিবেন ওইটা কিছু পিক্সেল হিসেবে ধরে নেবেন। বা এটাকে বলতে পারেন যে অ্যান্ড্রয়েডে বা মোবাইল প্ল্যাটফর্মে আসলে জিনিসটা এইভাবেই কাজ করে। এবং আমি কমা দিয়ে আমি আরেকটা প্রপার্টি অ্যাড করতে চাই, যেমন হাইট, এটাও দিলাম 100। এবং দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, লাইক যেহেতু বক্স বানাতে চাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে আমি কিভাবে বুঝবো যে আমার বক্সটা বানানো হচ্ছে? জাস্ট আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, দেন এইখানে আমি, দেখেন এখানে আমি স্ট্রিং হিসেবে ভ্যালু দিয়ে দিলাম রেড। আপনি চাইলে এরকম হেক্স কোড দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি ডিরেক্ট বলে দিলাম রেড। এবং আমি এতটুকু লিখে যদি সেভ দিই, তো দেখেন কিছু হচ্ছে না। হ্যাঁ, আমরা এখনো কাজ শেষ করিনি, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এই যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এই অবজেক্টটার অ্যাক্সেস নিতে হবে।
মানে সাধারণত আমরা কি জানি যে আমরা ক্লাস থেকে যদি ক্লাসের কোনো জিনিস ব্যবহার করতে চাই তাহলে ওটার একটা অবজেক্ট বানিয়ে নিতে হয়। তাহলে চলেন আমরা এটার অবজেক্টটা বলে দিই যে স্টাইলস, যেখানে আমার একাধিক স্টাইল থাকতে পারে। এই হচ্ছে আমার স্টাইল অবজেক্টটা, আমার এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা অ্যাপ্লাই করব কোথায়? আমাদের এই মুহূর্তে একটা ডিপ, সরি বারবার ডিপ বলছি, ভিউ। আমরা চাচ্ছি এই ভিউ এর ভিতরে আমরা এই স্টাইলটা অ্যাপ্লাই করব। সেটা অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা আপনার রিঅ্যাক্ট নেটিভের প্রত্যেকটা এলিমেন্টের ভিতরেই দেখবেন স্টাইল নামে একটা প্রপার্টি আপনাকে দিয়ে দিবে। এই স্টাইল প্রপার্টির মধ্যে আমরা কি করব? স্টাইলস, বাই দ্য ওয়ে এই স্টাইলসটা হচ্ছে এই স্টাইলসটা, যেটা আমরা কিছুক্ষণ আগেই স্টাইল শীট ডট ক্রিয়েটেড থেকে অবজেক্ট নিয়ে আসলাম। এই স্টাইলস এর ভিতরে আমি যদি ডট দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করি দেখবেন বক্স আমাকে সাজেস্ট করতেছে। এই বক্সটা কোনটা? এই যে আমরা যে বক্সটা ক্রিয়েট করলাম বা বক্স ক্লাস যে যে ডিজাইনটা আমরা ক্রিয়েট করলাম সেটা। তো আমি যদি এখানে বক্স বলে যদি আমি সেভ দিই তাহলে দেখতে পাবেন আমার এখানে একটা বক্সের সাইজের একটা শেপ ক্রিয়েট হয়েছে। মূলত এটাই হচ্ছে সেই ভিউ যেটা আমরা স্টাইলিং করেছি কি উইড 100, হাইট 100, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো আপনাদের কি মনে হচ্ছে যে এটা আমরা কোথাও একটা জায়গায় এরকম দেখছি, এভাবেই আমরা কোথাও কোড করতাম? হ্যাঁ, আপনি সঠিক ধরতে পারছেন। এটা হচ্ছে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট থেকে আসতেছি, ওয়েব ডেভেলপমেন্ট লাইন থেকে আমরা এটা শিখতেছি বা এই ভিডিও যারা দেখতেছি তারা যদি কেউ ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত থাকে তাহলে এটা তারা রিলেট করতে পারবে যে হ্যাঁ, আমি যে একদমই সিএসএস লিখতেছি, বাট এটা সিএসএস না, এটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের স্টাইল শীট। দেখেন, আমরা সিএসএস এ যদি ব্যাকগ্রাউন্ড কালারের শব্দটা যদি আমরা খেয়াল করি, আমরা সিএসএস এ লিখতাম এইভাবে, ব্যাকগ্রাউন্ড কালার, মাঝে কি থাকতো? একটা হাইপেন থাকতো। এটা হচ্ছে সিএসএস মানে এইচটিএমএল সিএসএস এর যে রুলস সেইটা। বাট জাভাস্ক্রিপ্টে আমার ক্যামেল কেসিং সাপোর্ট করাতে হয়, কারণ এই হাইপেনেরও এক জাভাস্ক্রিপ্টের কাছে হাইপেনেরও তো একটা অর্থ আছে, তাই না? একটা সিনট্যাকটিক্যাল একটা কি জেনারেট করে বা একটা কি ভ্যালু আছে তার কাছে, যার কারণে আমরা সিএসএস এর যে জিনিসগুলা যে প্রপার্টি গুলা দুই শব্দে দেখা যায় সেটাকে আমরা এই জাভাস্ক্রিপ্টে এসে আমরা ক্যামেল কোটেশন ব্যবহার করি। তো চলেন আমরা এতটুকু তো বুঝলাম, এবার চলেন আমরা আরো কিছু জিনিস দেখি। যেমন আমি যদি চাই মার্জিন দিতে, চলেন আমরা মার্জিন দিতে পারি কিনা। তাহলে দেখেন মার্জিন লেখার সাথে সাথে আমাকে মার্জিনের অনেক ধরনের সাজেস্ট করতেছে। তাহলে যদি একদম নর্মাল মার্জিনটা ব্যবহার করি, ধরেন এই ক্ষেত্রে আমি দিলাম 20, সেভ করেন। তাহলে দেখেন আমার চতুর্দিক থেকে 20 পরিমাণ বা 20 পিক্সেল ধরে নিতে পারেন, যেটা 20 পিক্সেল পরিমাণ সে জায়গা উপর নিচ থেকে সে নিয়েছে। তো আমরা চাইলে এই মার্জিনটাকে কন্ট্রোল করতে পারি বিভিন্নভাবে। অনেকটা বলতে পারেন সিএসএস এর মতো, বাট অতটাও মিল না। জিনিসটা হবে এইরকম যে আমি যদি চাই যে মার্জিনের এই বক্সটার উপর নিচে আমি মার্জিন দিব, দুই পাশের দরকার নেই। তাহলে আমার কাছে এই স্টাইল শিটের ভিতরে একটা প্রপার্টি পাই, সেটা হচ্ছে মার্জিন ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে টপ বটম বা এক্সিসটাকেও বলে। তা আমি যদি এটাকে বলি 20, তাহলে এখন দেখবেন উপর নিচ বরাবর বা টপ বটম এক্সিস বরাবর আমার 20 অ্যাপ্লাই হয়েছে বা 20 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে। আমি যদি না চাই না আমার দুই পাশে এখন মার্জিন লাগবে, তাহলে আমি কি করতে পারি? মার্জিন হরাইজন্টাল, এখানে আমি যদি 20 লিখি তাহলে এখন দেখতে পাবেন, তাহলে এখন দেখতে পাবেন যে এইটার দুই দিকে আমার মার্জিন দিচ্ছে, নট টপ বটম। আবার যদি আমি এমন চাই যে আমার স্পেসিফিক কোনো একটা দিকে দরকার হবে, আপনার কাছে সেই অ্যাক্সেস আছে। যেমন আমি যদি চাই মার্জিন লেফট, এই যে মার্জিন লেফট, আমি যদি 20 দেই তাহলে দেখবেন এটা যদি হচ্ছে আগেরটার সাথে মিলে যাচ্ছে। আমরা এক কাজ করি, আমরা এখানে মার্জিন টপ বলে দিই, মার্জিন টপ। এখন সেভ করেন, দেখেন আমার লেফটেও কোনো মার্জিন নাই, রাইট সাইডেও নাই, নিচেও নাই, বাট টপে আছে। সরি, টপ বরাবর একটা মার্জিন সে পাচ্ছে। সিমিলারলি প্যাডিং এর ক্ষেত্রেও একই জিনিস কাজ করতেছে, আমি প্যাডিংটা দেখালাম না। এবার ধরেন আমি যদি চাই এমন, আচ্ছা দাঁড়ান আমি এইখানে একটা মার্জিনটা আমি রাখতে চাই। যদি আমি বর্ডার রেডিয়াস দিতে চাই, যে আমার একটা বর্ডার রেডিয়াস লাগবে, এই যে আপনার বর্ডার রেডিয়াস হাজির, বর্ডার রেডিয়াস বলে দিলাম যে 50। দেখবেন এটা
রাউন্ডেড হয়ে গেছে, বা এটা আসলে 50 বলতে এটা 50% হিসাবেও ডিনোট করতেছে। আমরা এটাকে চাইলে কমাইতে পারি, এই যে 40, 30 আপনার ইচ্ছা মতো। চাইলে আমরা বর্ডার উইডথ দিতে পারি। বর্ডার উইডথটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে, সরি এটা নিচে হবে, বর্ডার উইডথ। এখানে আমাদের বলতে হবে যে বর্ডার উইডথ, আমি যেহেতু বর্ডার দিতে চাচ্ছি, কত পরিমাণ বর্ডার হবে। আমি বললাম 5, সাজেস্ট করলো তো দিয়েই দিলাম। এবার আমি যদি বলি বর্ডার কালার, বর্ডার কালার কি হবে, বর্ডার কালার এবার বলে দিই যে ব্লু। সেভ করেন, তাহলে এখন দেখতে পাবেন যে আমার ওই বক্সটার চতুর্দিকে একটা ব্লু বর্ডার চলে আসছে, যেটা 5 ইউনিট পরিমাণ সমান, বা 5 পিক্সেল হিসেবে আমরা ধরে নিতে পারি। এবার চলেন আমরা এই বক্সটার ভিতরে যদি কোনো টেক্সট আনি, মেইনলি আমি ভিউয়ের মধ্যে একটা যদি টেক্সট আনার চেষ্টা করি, সেভ করেন, তাহলে এই যে দেখেন আমার হ্যালো লেখাটা এখন এটা অনেকটা গায়ে লেগে গেছে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই স্টাইল শিটের ভিতরে আমরা আরেকটা স্টাইল অবজেক্ট ক্রিয়েট করি। এটার নাম দিয়ে চলেন টেক্সট। টেক্সট এখানে এসে বলে দিলাম টেক্সট। এখন আপাতত আমরা কোনো কিছু এখানে দিলাম না, আমরা জাস্ট এইখানে এসে ডিফাইন করে আসি টেক্সটে। কি করব, কিভাবে করব, এই যে স্টাইলের ভিতরে বলে দিব স্টাইলস ডট টেক্সট। সেভ করেন, নাথিং চেঞ্জ, স্বাভাবিক, কারণ আমরা এই টেক্সটের ভিতরে এখন কিচ্ছু বলিনি। তাহলে চলেন আমরা টেক্সট রিলেটেড যে স্টাইলিং গুলো করি সেগুলো যদি আমরা এক একে দেখার চেষ্টা করি। আমি প্রথম একটা কাজ করে নিই, এই বক্সটাকে ভিতর দিকে একটু প্যাডিং দিই। প্যাডিং ধরেন 20 দিলাম, যান। হ্যাঁ, এখন আমার ভিউটা মানে লেখাটা দেখা যাচ্ছে। তাহলে আমি যেটা করব, এই টেক্সটের যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি যদি দেখি যে টেক্সট কালার বলে কিছু আছে কিনা, না টেক্সট কালার বলে কিছু নাই, বাট কালার বলে কিছু একটা আছে। হ্যাঁ, এই কালার বলে একটা কিছু আছে, এখানে আমি বলে দিই হোয়াইট। সেভ করেন, তাহলে দেখেন হ্যালো লেখাটা হোয়াইট হয়ে গেল। আমি কি ফন্ট সাইজ দিতে পারি, পারবো? হ্যাঁ, এই যে ফন্ট সাইজও আছে, এই ফন্ট সাইজে বলে দিলাম যে ধরেন 20। তাহলে দেখেন আমার হ্যালো লেখাটা একটু বড় হয়ে গেল। আমি কিন্তু চাইলে এখানে ফন্ট ওয়েটও দিতে পারি, ফন্ট ওয়েট। এই ফন্ট ওয়েটের ভিতরে আমার অনেক ধরনের ভ্যালু আছে, যেমন আমি যদি এইখানে জাস্ট আমি যদি কন্ট্রোল আর স্পেস চাপ দিই, তাহলে দেখবেন এখানে অনেক ধরনের ভ্যালু আছে আপনার, 100 থেকে 900, তারপরে ব্ল্যাক, বোল্ড, কনডেন্সড, বোল্ড, হেভি, লাইট। মানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের সাথে যেই ফন্ট ওয়েট গুলা ফ্যামিলিয়ার, যে নামগুলো ফ্যামিলিয়ার, সেগুলো আমরা অলমোস্ট সবই পাবো। আমি যদি এখানে বলে দিই বোল্ড, তাহলে দেখবেন লেখাটা একটু মোটা হয়ে গেল। হুম, এরপরে আমরা চাইলে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি, তাহলে লেখাটা সেন্ট্রাল হয়ে গেল। আমরা চাইলে এটাকে রাইট করতে পারতাম। হ্যাঁ, যে রাইট ভ্যালু আছে, রাইট দিলে আমার কি হবে, রাইট সাইডে সরে যাবে। বাট প্যাডিং যেহেতু এত বেশি দিয়ে ফেলেছে, যার কারণে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা বোঝা যাবে। এখন যদি আমরা এটাকে লেফট করে দিই, যেটা অবভিয়াসলি একটা ডিফল্ট ভ্যালু, টেক্সট লাইন লেফট হচ্ছে ডিফল্ট ভ্যালু, দেখেন এটা আবার লেফট হয়ে গেল। আমি এটাকে সেন্টার করে দিলাম, সেন্টার হয়ে গেল। তো এইভাবে আমরা কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা টেক্সটকে বা রিঅ্যাক্ট নেটিভের ভিতরে আমরা মূলত ঠিক এইভাবেই স্টাইলিংটা করি। তো চলেন আমরা আরেকটু কাজ করি, যেমন আমি আসলে চিন্তা করছি যে আমরা তিনটা এরকম আমরা বক্স বানাবো, দেন ওইটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিব। তো চলেন আমরা এটাকে কিভাবে করা যায়। তো আমরা যেটা করব, এই কমেন্টগুলো কেটে দিয়ে আমি এই ভিউটাই কয়েকবার কপি করে নেব। 2 বার কপি করে নিলাম, মানে আমার 3টা কার্ড চলে আসবে। সেভ করেন। তো এটা একটু টাইম কি নিচ্ছে কোনো কারণে, যদি একটু রিলোড দিই, কিছুক্ষণের মধ্যেই এটা রিলোড আপডেট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছি যে আমার 3টা বক্স পরপর নিচে চলে আসছে। তো আমরা যেটা করব, আমি এখানকার যে
এই যে বক্সের যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা একটু বাদ দিয়ে দেবো বা কমেন্ট করে রাখতে পারি। আমরা এটাকে কমিটি করে রাখি। কমেন্ট করে রাখলাম। কমেন্ট করাতে যেটা হয়েছে যে আমার কালার চলে গেছে, ভালো কথা, স্বাভাবিক, হতেই হবেই, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালার তো আর রাখিনি। বাট আমার এবার প্রবলেমটা হচ্ছে, মানে আমার এবার চাওয়াটা কি, আমার চাওয়াটা হচ্ছে ডিফারেন্ট বক্সের জন্য ডিফারেন্ট কালার। লাইক ধরেন যে আমি এখানে যে হ্যালো, আচ্ছা আমরা এখানে হ্যালো যে কালারটা, এটাকে আমরা একটু ব্ল্যাক করে রাখি, বা এই কালারটা আমরা ডিফল্ট যেটা পাই সেটাই আমরা দিয়ে রাখি। আমি এখন যেটা করব, এখানে এই হ্যালোর এখানে আমি বলে দেবো রেড, এখানে আমি বলে দেবো গ্রিন, এখানে আমি বলে দেবো মেবি ইয়েলো, এরকম আমরা বলে দিলাম। তাহলে আমার তিনটা কার্ডে তিনটা নাম চলে আসবে, বক্সে তিনটা নাম চলে আসবে। এখন আমি কি চাই, আপনারা অলরেডি বুঝে গেছেন, সেটা হচ্ছে রেডের মধ্যে রেড থাকবে, গ্রিনের মধ্যে গ্রিন থাকবে, ইয়েলোর মধ্যে ইয়েলো কালার থাকবে। তাহলে তাহলে আমরা দেখেন এখানে ডিফল্ট স্টাইলিং এ আমরা এখানে জাস্ট বক্স রেখেছি। তাহলে বক্সের ভিতরে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার, আমি আবার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে যদি এখানে বলি যে GREEN গ্রিন কালার, যদি সেভ করি তাহলে কি হবে, সব বক্সেই বা সবগুলা কার্ডেই আমার গ্রিন কালার চলে আসতেছে। বাট জিনিসটা তো আমাকে সেপারেট করতে হবে, তাই না? তাহলে সেপারেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা আলাদা আরেকটা অবজেক্ট বানাবো, স্টাইল শিট অবজেক্ট বানাবো, বা স্টাইল অবজেক্ট বানাবো। স্টাইল শিট অবজেক্ট একবারই হয়, স্টাইল অবজেক্ট বানাবো। তাহলে আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা যেটা করব, এই টেক্সটের পরে বা যেখানেই করেন টেক্সটের ভিতরে আমরা কি করব, যে রেড, এই রেড নামে একটা অবজেক্ট বানালাম, এটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বলে দিব হচ্ছে রেড। ওকে, দেন হ্যাঁ অবশ্যই আমার প্রত্যেকটা অবজেক্টের পর একটা একটা কমা দিতে হবে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমার গ্রিন, এই হচ্ছে আমার গ্রিন কালার, আর লাস্টে কি থাকবে, ইয়েলো। এটুকু আমি এআই থেকে সাহায্য নিলাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হলো, রেড গ্রিন ইয়েলো, তাই তো, এই তিনটা কালার। এখন এই তিনটা ক্লাস, সরি তিনটা অবজেক্ট, এখানে আমি কিভাবে অ্যাপ্লাই করব? এখানে তো অলরেডি স্টাইল ডট বক্স, আপনি হয়তো আহ, এইটা ভাবতে পারেন যে আমি যদি কমা দিয়েই বলে দিই যে এই যে স্টাইল ডট রেড, না হবে না। এই দেখেন অলরেডি আমাকে ইরর দেখাই দিচ্ছে যে না, আমরা একই সাথে একই সাথে পাশাপাশি দুটো অবজেক্ট দিতে পারবো না। এইখানেই হচ্ছে সমস্যাটা, এবং এটা সুন্দর সমাধান আছে, একটু মাথা খাটাইতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন একাধিক অবজেক্ট একটা জায়গার মধ্যে স্টোর করি, তখন আমাদের কি করতে হয়, একটা অ্যারে বানাইতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক অবজেক্ট বসানোর চেষ্টা করতেছি একটা সিঙ্গেল এলিমেন্টের ভিতরে। তাহলে আমাদের কি করতে হবে, এই টোটাল জিনিসটাকে কাট করে একটা অ্যারে বানাইতে হবে। এই অ্যারের ভিতরে আমাকে এখন এটা পাস করে দিতে হবে। যদি আমি এইভাবে করি, সেভ করেন, এখন অলরেডি রেড যে বক্স সেটার ভিতরে রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমরা এখন সবগুলোর ভিতরে সেম জিনিসটাই অ্যাপ্লাই করি। তাহলে আমি কি করব, এই অ্যারে নিলাম, অ্যারের ভিতরে বলে দিলাম যে স্টাইল ডট বক্স স্টাইল ডট গ্রিন স্টাইল ডট বক্স স্টাইল ডট ইয়েলো, সেভ করেন, এই দেখেন রেড গ্রিন ইয়েলো। তাহলে এইভাবে আমরা চাইলে মাল্টিপল এলিমেন্টে আমাদের যখন সাইজ একই থাকবে বা ডিফারেন্ট স্টাইল যখন আমাদের অ্যাপ্লাই করতে হয়, ডিফারেন্ট কালার ডিফারেন্ট সাইজ যদি অ্যাপ্লাই করতে হয় সেম এলিমেন্টের ভিতরে, সেম টাইপ অফ এলিমেন্টের ভিতরে, তখন আমরা এইভাবে স্টাইল করতে পারি। অথবা আমরা এখানে ইনলাইন স্টাইলও করতে পারি। কিভাবে আমরা ইনলাইন স্টাইলও করতে পারবো, আমরা একটা কাজ করি, আমরা ফোর্থ আরেকটা বক্স নিই, বাট এইবার আমরা এইখানে কোথাও কোনো অবজেক্ট বানাবো না, স্টাইল অবজেক্ট বানাবো না, আমরা এই ইনলাইন এইখানেই বলে দেব। তো ধরেন আমি স্টাইল ডট বক্স সাইজ, মানে সাইজটা শেপটা আনার জন্য আমি এমনই রেখে দিলাম। আমি জাস্ট এখানে কিছু জিনিস চেঞ্জ করবো, যেমন এবার ইয়েলোর জায়গায় আমি বলে দেবো ব্লু, আর এখানে স্টাইলস ডট ইয়েলো যেটা, এটা আমরা কেটে দিব। কেটে দিয়ে কি করব, আমি কি বলছি, আমরা ইনলাইন স্টাইল লিখবো, তাই না? তো স্টাইল ডট বক্স থাকুক, কমা দিয়ে কি করব, আমি একটা অবজেক্ট নিয়ে নিব। এই অবজেক্ট ভিতরে আমি যদি এখন বলি ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন আমাকে সাজেস্ট করতেছে, আমার সিনট্যাক্সে কোনো ভুল হবে না। দেখেন যদি সেভ করি,
তাহলে দেখতে পাবো ব্লু চলে আসছে। হুম, তো এই ছিল আজকের এই ভিডিওটা। সবাইকে ধন্যবাদ।